একজন বাবা, একজন মা আর তাদের ২ সন্তান। দেখতে সবকিছু স্বাভাবিক। কিন্তু এই পরিবারের ভেতরে লুকিয়ে আছে এমন এক কষ্ট যেটা কোনো বাবা-মায়ের জীবনে কখনোই আসা উচিত নয়। একজন মা এখনো তার সন্তানকে ভুলতে পারেনি। একজন বাবা প্রতিদিন অপরাধবোধে ভুগছে। আরেকটি ছোট্ট মেয়ে চুপচাপ দেখছে তার পরিবারটাকে ভেঙে যেতে। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষটা আর কখনো ফিরে আসবে না, সে কি মৃত্যুর পর তার পরিবারকে আবার এক করে দিতে পারে? জানতে হলে দেখতে হবে আজকের গল্প, বার্থডে। এটি একটি কোরিয়ান ড্রামা মুভি, যেটি ২০১৯ সালে মুক্তি পায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। ভিয়েতনামে দীর্ঘ সময় থাকার পরে অবশেষে জাং ইল দেশে ফিরে আসে। কোরিয়াতে এসেই এয়ারপোর্ট থেকে সে সোজা নিজের বাসায় চলে আসে। বাসার সামনে এসে বারবার কলিং বেল বাজাতে থাকে আর সুনকে ডাকতে থাকে। কিন্তু সুন ভিতরে থাকলেও কোনো রেসপন্স করে না। এমনকি ইশারা ইয়েসলকেও কথা বলতে নিষেধ করে। অনেকক্ষণ ডাকাডাকির পরেও যখন কোনো সাড়া পাওয়া যায় না, তখন জাংইল তার বোনকে কল দেয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সঠিক ঠিকানা দিয়েছো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এরপর সে তার বোন জাংসুকের বাসায় চলে যায়। জাংসুক তাকে বলে, অ্যাড্রেস ঠিকই আছে, হয়তো ওরা ঘুমিয়ে পড়েছে। এরপর ভাই বোন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। এক পর্যায়ে জাংসুক জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে ইয়েসল এখন কত বড় হয়েছে, কিংবা কোন ক্লাসে পড়ে? প্রশ্নটা শুনে জাংইল চুপ হয়ে যায়, কারণ সে কোনো উত্তরই জানে না। যখন সে ভিয়েতনামে গিয়েছিল, তখন ইয়েসল একটি ছোট বাচ্চা ছিল। মেয়ের জীবনের কতগুলো বছর যে সে হারিয়ে ফেলেছে সেটা ভাবতেই তার মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে সুনো ঠিকভাবে ঘুমাতে পারে না। পুরনো স্মৃতিগুলো তাকে বারবার তাড়া করে বেড়ায়। সেই স্মৃতিগুলো মনে করেই সে একা বসে থাকে। পরদিন সকালে ইয়েসল সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। রান্নার কাজ শেষ করে সে তার মাকে ডাকতে থাকে। সুন রাতের বেশিরভাগ সময় জেগেছিল, তাই সে উঠতে চাইছিল না। কিন্তু ইয়েসল জোর করেই তাকে বিছানা থেকে উঠিয়ে দেয়। ওদিকে জাংইল নাস্তা করতে করতে তার বোনকে জিজ্ঞাসা করে, আমাদের আগের বাড়িটার কি হয়েছে? সুন কেন বাসা চেঞ্জ করলো? জাংসুক দীর্ঘশ্বাস ফেলে বলে, আগের বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। এত ঋণের মধ্যে পড়েছিল যে শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। জাংইল আবার জিজ্ঞাসা করে, আমার কিছু সেভিংস ছিল, সেগুলোর কি হয়েছে? জাংসুক উত্তর দেয়, সবকিছুই তোমার লয়ারের পিছনে খরচ হয়ে গেছে। কথাগুলো শুনে জাংইল একেবারে স্তব্ধ হয়ে যায়। তার অনুপস্থিতিতে কত কিছু যে বদলে গেছে সেটা সে এখন বুঝতে পারছিল। এরপর জাংসুক আর জাংইল একসাথে ইয়েসলের স্কুলে যায়। অনেক বছর পরে মেয়ের সাথে দেখা হবে বলে জাংইল বেশ নার্ভাস ছিল। কিছুক্ষণ পরে ইয়েসল সেখানে আসে। জাংসুক তখন জাংইলের সাথে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু ইয়েসল তাকে চিনতে পারে না। মেয়ের সাথে একটু পরিচিত হওয়ার জন্য জাংইল তাকে একটি খেলনার দোকানে নিয়ে যায়। সেখানে গিয়ে সে ইয়েসলকে তার পছন্দের খেলনা নিতে বলে, কিন্তু সব দামি খেলনা ছেড়ে শুধু একটি ছোট স্টিকার বেছে নেয়। স্টিকারটি কিনে তারা বাসায় ফিরে আসে। বাসার গেটের পাসওয়ার্ড দেওয়ার সময় ইয়েসল হাত দিয়ে ঢেকে রাখে, যেন জাংইল সেটা দেখতে না পারে। সে জাংইলকে একেবারে অপরিচিত মানুষের মতো ট্রিট করছিল। বিষয়টা বুঝতে পেরে জাংইলের বুকটা হু হু করে ওঠে। তবুও সে মেয়েকে বলে, আমি কাল আবার তোমার সাথে দেখা করতে আসব। এটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর জাংইল সুনের সাথে দেখা করতে তার দোকানে যায়। বাইরে দাঁড়িয়েই সে সুনকে কল করে। সুন তাকে দেখতে পেলেও কোনো আগ্রহ দেখায় না। কল রিসিভ করার পর জাংইল তাকে একটু দেখা করার জন্য বলে, কিন্তু সুন সরাসরি না করে দেয়। শুধু তাই নয়, সে বলে আর কখনো এখানে আসবে না। কথাটা শুনে জাংইল ভীষণ কষ্ট পায়। নিরুপায় হয়ে সে সেখান থেকে চলে আসে। পরদিন আবার সে ইয়েসলের সাথে দেখা করে। এবার তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। ইয়েসলের সামনে অনেক খাবার ছিল, কিন্তু সে কিছুই খাচ্ছিল না। জাংইল জিজ্ঞাসা করে, খাচ্ছ না কেন? তখন ইয়েসল বলে, আমি অর্ধেক খাবার প্যাকেট করে আমার ভাই সুহর জন্য নিয়ে যেতে চাই। মেয়ের কথা শুনে জাংইলের মনটা নরম হয়ে যায়। সে ওয়েটারকে ডেকে একই খাবারগুলো পার্সেল করে দিতে বলে। এরপর ইয়েসলকে খেতে বলে। তখন ইয়েসল মজা করে খাবার খেতে শুরু করে। খাওয়া শেষ হলে তারা বাসায় ফিরে আসে। বাসার সামনে এসে ইয়েসল পাশের ফ্ল্যাটের একটি ছেলের সাথে খেলতে চলে যায়, আর জাংইল একাই বাসার ভিতরে ঢোকে। সে চারপাশটা দেখতে থাকে। হঠাৎ তার চোখ যায় দেয়ালে টাঙানো ইয়েসল
সুহ আর সুনের ছবিগুলোর দিকে। এরপর সে সুহর রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই জাংইল ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। চারদিকে ছড়িয়ে থাকা স্মৃতিগুলো যেন তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। অশ্রু ভেজা চোখে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে রুম থেকে বের হয়ে আসে। এদিকে সুন কাজ শেষ করে গাড়িতে করে বাসায় ফিরছিল। পথে সে দেখতে পায় বেশ কিছু মানুষ আন্দোলন করছে। তারা চিৎকার করে বলছিল, আমরা এখনো আমাদের বাচ্চাদের লাশ পাইনি, 9 জন বাচ্চার লাশ আমরা কবে পাবো? কিন্তু সুন সেদিকে কোনো মনোযোগ দেয় না। সে গাড়িতে গান চালিয়ে ভলিউম বাড়িয়ে দেয়, তারপর দ্রুত সেখান থেকে চলে আসে। অন্যদিকে জাংইল ইয়েসলকে নিয়ে বাসার লাইট ঠিক করছিল। ঠিক তখনই সুন বাসায় ফিরে আসে। দুজনের চোখাচোখি হতেই তারা একদম স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে উঠলে পাশের বাসার এক মহিলা এসে ইয়েসলকে ডেকে নিয়ে যায়। এরপর সুন একটি কাগজ বের করে জাংইলের হাতে ধরিয়ে দেয়। সেটা ছিল ডিভোর্সের কাগজ। জাংইল কাগজটা দেখে বলে, আমি বিষয়টা নিয়ে চিন্তা করে দেখব। এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। ওদিকে প্রতিবেশী মহিলাটি ইয়েসলকে জিজ্ঞাসা করে, ওই লোকটা কে? তখন ইয়েসল উত্তর দেয়, উনি আমার বাবা, এতদিন বিদেশে ছিলেন। কথাটা শুনে মহিলাটি বেশ অবাক হয়ে যায়। পরদিন জাংইল ইয়েসলকে স্কুল থেকে নিয়ে আসে। এদিকে প্রতিবেশী মহিলা একজন লোককে নিয়ে আসে। সে মূলত জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে। মহিলাটি বলে, সুহর জন্মদিন আর কয়েকদিন পরেই, আমরা চাই ওর জন্মদিনটা পালন করতে। সে যা পছন্দ করত আমরা সেগুলোই করতে চাই। হয়তো এতে ওর আত্মা কিছুটা শান্তি পাবে। এখানেই আমরা জানতে পারি সুহ জাহাজডুবিতে মারা গিয়েছিল। যাই হোক, লোকটি জাংইলকে বলে, সুহ কি করতে পছন্দ করত, কি খেতে পছন্দ করত, এসব সম্পর্কে আমাকে কিছু বলুন। কিন্তু জাংইল কোনো উত্তর দিতে পারে না, কারণ সুহ যখন ছোট ছিল তখন থেকেই সে ভিয়েতনামে ছিল। এমনকি সুহ মারা যাওয়ার পরেও সে দেশে ফিরতে পারেনি। আর এই কারণেই সুন তার উপর এত বেশি রাগ করে। জাংইল যখন কিছুই বলতে পারল না, তখন তারা সুহর রুমে ঢোকে। সেখানে থাকা ছবি আর জিনিসপত্র দেখে তারা জন্মদিনের জন্য কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করে। পরদিন জাংইল ইয়েসলের সঙ্গে স্কুলের একটি অনুষ্ঠানে যায়। সুন কাজের কারণে যেতে পারেনি, তাই জাংইলই ইয়েসলের সঙ্গে যায়। অনুষ্ঠানটি একটি নদীর পাড়ে আয়োজন করা হয়েছিল, কিন্তু নদীর কাছে যেতে ইয়েসল হঠাৎ কান্না শুরু করে। সে কোনোভাবেই নদীর পাড়ে নামতে চায় না। আসলে তখন তার ভাইয়ের কথাই মনে পড়ছিল, কারণ তার ভাইও সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। যাই হোক, অনেক বুঝিয়ে জাংইল তাকে শান্ত করে। ধীরে ধীরে ইয়েসলের সঙ্গে তার সম্পর্ক ভালো হতে শুরু করে। বাবা মেয়ের দূরত্বটা যেন আস্তে আস্তে কমে আসছিল। বাসায় ফেরার পথে তাদের সুনের সাথে দেখা হয়। সে একটি বক্সে করে ময়লা ফেলতে বের হয়েছিল। জাংইল তার হাত থেকে বক্সটা নিয়ে বলে সে ময়লা ফেলে আসবে। আসলে সে সবকিছু আবার স্বাভাবিক করার চেষ্টা করছিল। এতদিন যে দায়িত্বগুলো থেকে সে দূরে ছিল সেগুলো পালন করে আবার পরিবারের অংশ হয়ে উঠতে চাইছিল। কিন্তু ময়লা কোথায় ফেলতে হবে সেটাই সে জানতো না। তখন সুন তার সঙ্গে গিয়ে দেখিয়ে দেয় কোথায় ময়লা ফেলতে হবে। ধীরে ধীরে সেও কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এ সময় জাংইল তাকে বলে, একটি অর্গানাইজার আছে যারা সুহর জন্মদিন বিশেষভাবে আয়োজন করতে চায়। কিন্তু সুন উত্তর দেয়, তুমি চাইলে করতে পারো, তবে আমি চাই না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সুন তার সেলের পুরনো টেক্সট মেসেজগুলো পড়তে থাকে। যেদিন দুর্ঘটনাটি ঘটেছিল সেদিন সুহ তার স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে একটি শিক্ষা সফরে গিয়েছিল, কিন্তু ফেরার পথে তাদের বহনকারী জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় সুহ সহ অনেক শিক্ষার্থী প্রাণ হারায়, যদিও কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। জাহাজ ডুবে যাওয়ার আগ মুহূর্তেও সুহ তার মাকে মেসেজ করেছিল, মা, আমার ভয় করছে, তুমি কি আমার মেসেজগুলো দেখতে পাচ্ছ? মেসেজগুলো পড়তে পড়তে সুন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। পরদিন সেই জাহাজডুবিতে মারা যাওয়া শিক্ষার্থী ও যাত্রীদের পরিবার একটি স্মরণ সভার আয়োজন করে। সুন জাংইলকে সঙ্গে নিয়ে সেখানে যায়। এক জায়গায় নিহতদের ছবি টাঙানো ছিল। সবাই সেখানে গিয়ে তাদের জন্য প্রার্থনা করছিল। এরপর খাবারের আয়োজন করা হয়, কিন্তু সেখানে উপস্থিত অনেকেই হাসি তামাশা করছিল। বিষয়টা সুনের একদমই ভালো লাগে না, কারণ সে তখনও তার ছেলের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি। এক পর্যায়ে সে রেগে গিয়ে বলে, আমরা কি এখানে পিকনিক করতে এসেছি নাকি? কথাটা বলেই সে সেখান থেকে বের হয়ে যায়। জাংইল সবার কাছে ক্ষমা চেয়ে তার পেছনে যেতে থাকে, কিন্তু সুন এতটাই রেগে গিয়েছিল যে জাংইলকে না নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায়।
সেদিন রাতে খাওয়ার সময় জাঙ্গিল তার বোনকে বলে, সুন অনেক বেশি বদলে গেছে, কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তখন জাংসুক বলে, তার সঙ্গে এত কিছু ঘটেছে, অদ্ভুত আচরণ করাটাই কি স্বাভাবিক না? এরপর সে জাঙ্গিলের দিকে তাকিয়ে বলে, আমার তো মনে হয় তুমি অস্বাভাবিক আচরণ করছো। তুমি এত বেশি স্টেবল কিভাবে আছো? কথাগুলো শুনে জাঙ্গিল গভীর চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সুন রাতে কাজ শেষ করে বাসায় ফিরে আসে। ফিরতে ফিরতে সে সুহর জন্য একটি জামা কিনে নিয়ে আসে। প্রায়ই সে এমন করত, সুহর জন্য জামা কাপড় কিনে আনতো, যেন তার ছেলে এখনো তার সাথেই আছে। ইয়েসল খেয়াল করে তার জন্য কিছুই আনা হয়নি। বিষয়টা দেখে সে কিছুটা মন খারাপ করে। রাতের খাবার খাওয়ার সময় আলাদা একটি বাটিতে সুহর জন্য খাবার পরিবেশন করা হয়। ইয়েসল সেদিনের তরকারিটা ঠিকমতো খেতে পারছিল না। সে বিষয়টা সুনকে বলতেই সুন হঠাৎ রেগে যায়। সে বলে, তোমার ভাই তো খেতেই পারে না, তাহলে তুমি কিভাবে খাবার নিয়ে এত আবদার করো? এরপর সে বলে, তোমার খাবার খেতে হবে না, উঠে যাও। রাগের মাথায় সে ইয়েসলকে বাসার বাইরে বের করে দেয়। ইয়েসল বাইরে বসে কান্না করতে থাকে, আর ভিতরে বসে কাঁদছিল সুন, কারণ সে এখনো তার ছেলেকে ভুলতে পারেনি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সে সুহকে ভীষণ মিস করত। যাই হোক, কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পারে সুন। সে ইয়েসলকে ডেকে আবার ভিতরে নিয়ে আসে। এরপর মেয়েকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন জাঙ্গিল ইয়েসলকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যায়। সারাদিন তারা একসাথে ঘোরাঘুরি করে। রাতে এসে জানতে পারে সুনের বাসায় ফিরতে দেরি হবে, তাই জাঙ্গিল নিজেই রাতের খাবার রান্না করে। মেয়ের সাথে বেশ ভালো সময় কাটায়। ইয়েসল ঘুমিয়ে যাওয়ার পর জাঙ্গিল সুহর ঘরে যায়। সেখানে গিয়ে সে একটি পাসপোর্ট দেখতে পায়। পাসপোর্টটি তৈরি করা হলেও সেখানে কোনো স্টাম্প ছিল না। এর মানে সুহ একদিন বিদেশে ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ তার আর হয়ে ওঠেনি। কিছুক্ষণ পর সুন বাসায় ফিরে আসে। জাঙ্গিল তাকে পাসপোর্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সুন বলে, তুমি জানো সুহ পাসপোর্ট কেন বানিয়েছিল? এরপর সে বলতে থাকে, আমি তোমার খোঁজে ভিয়েতনাম যেতে চেয়েছিলাম, কিন্তু একা যেতে ভয় পাচ্ছিলাম, তাই সে আমার সঙ্গে যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছিল। এমনকি রাতে ইংরেজি শিখতেও যেত। কথাগুলো শুনে জাঙ্গিল পুরোপুরি ভেঙে পড়ে। সে সুনের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, কিন্তু সুনের জমে থাকা কষ্ট এত সহজে কমার মতো ছিল না। সে বলে, তুমি কিভাবে নিজেকে বাবা বলে দাবি করো? তুমি কি বাবার কোনো দায়িত্ব পালন করেছো? এরপর সে জাঙ্গিলের দিকে তাকিয়ে বলে, তুমি আর কখনো এখানে আসবে না। এই কথা বলেই সুন নিজের রুমে চলে যায়। যেহেতু জাঙ্গিল এখনো বেকার, তাই সে বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করেছিল। অবশেষে একটি কোম্পানি থেকে তার ইন্টারভিউয়ের জন্য কল আসে। ইন্টারভিউতে যাওয়ার আগে সে বাসায় এসে সুহর স্যুট আর জুতা নিয়ে যায়। সেগুলো পরেই ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ বোর্ড তার রেজাল্ট আর ইংরেজি স্কোর দেখে বেশ মুগ্ধ হয়। কিন্তু কিছুক্ষণ পর তারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। তারা বলে, আপনার সিভিতে 3 বছরের একটি গ্যাপ দেখা যাচ্ছে। এই সময় আপনি কোথায় ছিলেন? জাঙ্গিল মিথ্যা বলতে পারে না। সে সত্যিটাই বলে, আমি 3 বছর ভিয়েতনামের জেলে ছিলাম। আমি একটি অ্যালুমিনিয়াম রিসাইকেল কোম্পানিতে চাকরি করতাম। সেখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এটা যে নিছক দুর্ঘটনা ছিল সেটা প্রমাণ করতেই আমার 3 বছর লেগে যায়। এসব শোনার পর ইন্টারভিউ অফিসারদের মনোভাব বদলে যায়। তারা বলে, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, আমরা পরে আপনাকে জানাবো। কথাটা শুনেই জাঙ্গিল বুঝতে পারে চাকরিটা আর হচ্ছে না। ইন্টারভিউ শেষ করে সে সোজা এয়ারপোর্টে চলে যায়। সেখানে গিয়ে সুহর পাসপোর্টে একটি স্টাম্প দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু নিয়ম অনুযায়ী কোনো ডকুমেন্ট যাচাই করা ছাড়া স্টাম্প দেওয়া সম্ভব নয়। তবুও জাঙ্গিল হাল ছাড়ে না। সে বারবার অনুরোধ করতে থাকে। এক পর্যায়ে সে বলে, এটা আমার মৃত ছেলের পাসপোর্ট। তার খুব ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার, কিন্তু সে এখন আর বেঁচে নেই। আপনারা যদি তার ইচ্ছার জন্য একটি স্টাম্প দেন, তাহলে হয়তো তার আত্মাটা শান্তি পাবে। কথাগুলো শুনে অফিসারের মন নরম হয়ে যায়। শেষ পর্যন্ত সে পাসপোর্টে একটি স্টাম্প দিয়ে দেয়। অন্যদিকে সুহর স্মরণসভায় গিয়ে জানতে পারে কিছু পরিবার সরকারের থেকে ক্ষতিপূরণ নিচ্ছে। তাদের অনেকেরই টাকার প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়েই তারা সেই অর্থ গ্রহণ করছে। কথাটা শুনে সুন ভীষণ ভেঙে পড়ে। সে আর কিছু বলতে পারে না। চুপচাপ ছেলের স্কুলের গ্রুপ ছবিটা সংগ্রহ করে, তারপর নীরবে সেখান থেকে চলে আসে। জাঙ্গিল বাসায় ফিরে সুনকে পাসপোর্টটা দেখায়। সে বলে, দেখো, সুহর পাসপোর্টে এখন স্টাম্প আছে। সুন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করতে গেলে? জাঙ্গিল শান্ত গলায় উত্তর দেয়, আমার বিশ্বাস এতে করে আমার ছেলের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।
এরপর সুন সারাদিনের ঘটনাগুলো শেয়ার করে। সে জানায় অনেক পরিবার সরকারের থেকে ক্ষতিপূরণ নিচ্ছে। কথাটা শুনে জাঙ্গিল জিজ্ঞাসা করে, তুমি কি ক্ষতিপূরণ নিয়েছ? প্রশ্নটা শুনেই সুন রেগে যায়। সে বলে, এই জন্যই কি তুমি আমাদের কাছে ফিরে এসেছো, ক্ষতিপূরণের টাকার জন্য? কথাগুলো জাঙ্গিলের মনে ভীষণ আঘাত করে। সে কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। সে যে তার ছেলেকে কতটা ভালোবাসে সেটা হয়তো সুন এখনো বুঝতে পারেনি। অন্যদিকে সুনের সহকর্মীরা এসব নিয়ে গসিপ করছিল। তারা বলছিল, যেসব পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে তারা তো অনেক ভাগ্যবান, এখন তাদের আর টাকার কোনো সমস্যা থাকবে না। এসব কথা শুনে সুনের মেজাজ আরো খারাপ হয়ে যায়। বাসায় ফিরে সে দেখে প্রতিবেশী মহিলা আর বার্থডে অর্গানাইজার লোকটি সুহর ফটো অ্যালবাম দেখছে। সুন সঙ্গে সঙ্গে বলে, আপনাদের কে এসব ধরতে বলেছে? তারা উত্তর দেয়, আমরা জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা করেছি, জাঙ্গিলের কাছ থেকেও অনুমতি নিয়েছি। এবার সুন আরো রেগে যায়। সে বলে, উনি কে অনুমতি দেওয়ার? এরপর রাগারাগি করে তাদের সেখান থেকে বের করে দেয়। পরদিন সুনের রাগ কিছুটা কমে। সে জাংসুকের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে জাংইলের খোঁজ করে। জাংসুক জানায় জাংইল এখন বাসায় নেই, সে মাছ ধরতে গেছে। ইদানিং প্রায়ই সে মাছ ধরতে যায়। আসলে সুহো মাছ ধরতে খুব পছন্দ করত, তাই বাবা ছেলে একসাথে প্রায় মাছ ধরতে যেত। সেই স্মৃতিগুলোর কারণেই এখন জাঙ্গিল বেশিরভাগ সময় মাছ ধরে কাটায়। এরপর একদিন জাঙ্গিলের আঙ্কেলের পুরো পরিবার একসাথে হয়ে প্রার্থনার আয়োজন করে। প্রার্থনা শেষে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন জাঙ্গিলের আঙ্কেল সুনকে বলে, তুমি ক্ষতিপূরণের টাকা নিচ্ছ তো? সেই টাকা আমার কোম্পানিতে ইনভেস্ট করো, অনেক লাভ হবে, তোমাদের একটা ভবিষ্যৎ তৈরি হবে। তখন জাঙ্গিল জানিয়ে দেয়, আমরা কোনো ক্ষতিপূরণ নিচ্ছি না। কথাটা শুনে তার আঙ্কেল অবাক হয়ে যায়। সে বলে, কেন নেবে না? এটা তো অনেক টাকা। এসব কথা শুনে সুন ভীষণ আপসেট হয়ে যায়। এবার জাংইলও রেগে যায়। সে রেগে বলে, আমরা ক্ষতিপূরণ নিচ্ছি না। এরপর সে তার আঙ্কেলকে চলে যেতে বলে। সুন আর সেখানে থাকতে পারে না। সে কান্না করতে করতে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে তার বারবার মনে হতে থাকে সুহো যেন তার আশেপাশেই আছে, যেন সে তার সাথে কথা বলছে। ছেলেকে ভীষণ মিস করতে করতে একসময় সুন তার কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে। তারপর চিৎকার করে কান্না করতে শুরু করে। তার কান্নার শব্দ আশেপাশের কয়েকটি বিল্ডিং পর্যন্ত শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর জাং ইল বাসায় ফিরে আসে। সে দেখে সুন ভেঙে পড়েছে। জাং ইল দ্রুত তার কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। প্রতিবেশী মহিলাও এসে সাহায্য করে, কিন্তু সুন কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। শেষ পর্যন্ত তাকে ঔষধ খাওয়ানো হয়। তখন জাঙ্গিলের চোখে পড়ে ওষুধের প্যাকেটের উপর। সেখানে লেখা ছিল মানসিক চিকিৎসা কেন্দ্র। তখনই সে বুঝতে পারে সুন এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে তাকে নিয়মিত সাইকোলজিস্ট দেখাতে হচ্ছিল। পরদিন সকালে জাঙ্গিল খুব ভোরে ওঠে। সে ঘরের সব কাজ শেষ করে ফেলে, এমনকি সুনের কর্মস্থলেও ফোন করে জানিয়ে দেয় আজকে সুন কাজে যেতে পারবে না, কারণ সে অসুস্থ। কিছুক্ষণ পর সুন ঘুম থেকে ওঠে। জাঙ্গিল তার জন্য খাবার নিয়ে আসে। সুন কিছুটা স্বাভাবিক হলে জিজ্ঞাসা করে, তুমি কেন সুহর জন্মদিন পালন করতে চাচ্ছ? তখন জাঙ্গিল উত্তর দেয়, আমি আমার ছেলের জন্য কখনো কিছু করতে পারিনি, তাই এখন অন্তত তার জন্য কিছু একটা করতে চাই। এরপর সে বলে, আমি জানি সুহ সেখানে আসবে, হয়তো আমরা তাকে দেখতে পারবো না, কিন্তু সে আসবে। কথাগুলো শুনে সুন চুপ হয়ে যায়। অবশেষে সে জাঙ্গিলকে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করার অনুমতি দিয়ে দেয়। সুহর জন্মদিন চলে আসে। এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সুহর স্কুলের বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই উপস্থিত হয়। সবাই একসাথে হয়ে তাকে স্মরণ করতে থাকে। কিছুক্ষণ পরে জাঙ্গিল তার পরিবারকে নিয়ে সেখানে আসে। অনুষ্ঠানের জন্য একটি প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে সুহর ছবিগুলো দিয়ে একটি স্লাইড শো তৈরি করা হয়। ছোটবেলার ছবি থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একে একে সব ছবি দেখানো হচ্ছিল। প্রতিটি ছবির নিচে লেখা ছিল ছবিটি কখন এবং কোন পরিস্থিতিতে তোলা হয়েছিল। সবাই নীরবে সেগুলো দেখছিল আর চোখের পানি ফেলছিল। সুন কোনোভাবেই নিজের কান্না আটকে রাখতে পারছিল না। জাঙ্গিলের চোখও পানিতে ভরে উঠেছিল। এরপর একে একে সবাই সুহকে নিয়ে নিজেদের স্মৃতির কথা শেয়ার করতে শুরু করে। সবার মুখেই একই কথা, সুহ সত্যি অসাধারণ একটি ছেলে ছিল। একদম পারফেক্ট বলতে যা বোঝায় সুহ ঠিক তেমনই ছিল। এরপর সুহর একজন বন্ধু কাঁদতে কাঁদতে বলে, যখন জাহাজটি ডুবে যাচ্ছিল তখন সুহ আমাকে ধাক্কা দিয়ে লাইফ বোটে উঠতে সাহায্য করেছিল।
কিন্তু আমি পেছনে ফিরে তাকাতেই দেখি সে আর সেখানে নেই। ঠিক তখনই একটি বড় ঢেউ এসে পুরো জাহাজটি ডুবিয়ে দেয়। সে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। কথাগুলো শুনে সেখানে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়ে। এরপর সুহর আরেক বন্ধু সামনে আসে। সুহর পক্ষ থেকে সে একটি চিঠি লিখে এনেছে। এরপর সে সবার সামনে চিঠিটি পড়তে শুরু করে। মা, আমি এখানে একা। আমি সবসময় তোমাকে খুঁজি, কিন্তু তোমাকে খুঁজে পাই না। তুমি কি এখনো একা আছো, নাকি বাবা ফিরে এসেছে? বাবা ফিরে এলে তাকে বলো আমি তাকে অনেক ভালোবাসি। চিঠির এ অংশে এসে জাঙ্গিল আর নিজেকে সামলে রাখতে পারে না। সে অঝরে কান্না করতে শুরু করে আর বলতে থাকে, আমিও তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। এই মুহূর্তটা সত্যিই ভীষণ ইমোশনাল ছিল। সেখানে উপস্থিত প্রায় সবাই চোখের পানি ধরে রাখতে পারেনি। যাই হোক, অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই একসাথে খাওয়া দাওয়া করে। সেই সাথে সুহোকে নিয়ে নিজেদের স্মৃতিগুলো ভাগাভাগি করে। ধীরে ধীরে এই পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। তারা নতুন করে নিজেদের গুছিয়ে নিচ্ছিল। জাঙ্গিল এবং সুনের মধ্যকার দূরত্বটাও অনেকটাই কমে আসে। সুহর স্মৃতিকে বুকে নিয়ে এবং ইয়েসলকে আগলে রেখে তারা বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই শেষ হয় আজকের মুভির গল্প। মুভিটি সত্যি অনেক বেশি ইমোশনাল ছিল। একজন বাবা, একজন মা এবং একটি পরিবারের শোক, অপরাধবোধ আর ভালোবাসার গল্প খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মুভিতে। আমি চেষ্টা করেছি গল্পটি যতটা সম্ভব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।